আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। হাসান, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে যারা ভর্তি আছেন তাদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছি। সেখানে এখন পর্যন্ত ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেকের অবস্থা যদি একটু আলাদা করে বলি তাহলে ৪ জনকে এখন পর্যন্ত আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন এখানকার চিকিৎসকরা। তাদের অবস্থা অনেকটাই বেশি আশঙ্কাজনক বলা হচ্ছে এবং আরও অন্তত ৯ জন যারা আছেন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা যে ৩টি ক্যাটাগরি করেছিল সেই ক্যাটাগরির যে দ্বিতীয় ক্যাটাগরিতে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন যারা ৯ জন, এবং বাকি যারা রয়েছেন তাদের মধ্যে অন্তত ১০ জনকে তারা দ্রুত ছুটি দিতে পারবেন এমনটাই কিন্তু বলেছেন। তাদের এই সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে এমনটাই কিন্তু এখানকার চিকিৎসকরা বলছেন। এবং আমরা যতটুকু জানি গতকালকেও কিন্তু ২ জনকে ছুটি দেওয়া হয়েছে যারা এখানে চিকিৎসাধীন ছিলেন। প্রত্যেকেরই অবস্থা অনেকটা স্বাভাবিক হয়, তারা কিন্তু ছুটি পেয়েছেন। এবং সেখানে আমরা জানি ৪টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু একটি প্যানেল কাজ করছে এই সব রোগীদের চিকিৎসায়। সেখানে সিঙ্গাপুরের চিকিৎসক যেমন আছেন, ভারত এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদের সমন্বয়ে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু এখানে জ্বালানি তেল ছিল প্রচুর পরিমাণে, সেই জ্বালানি তেলের কারণে কিন্তু যেসব রোগী এখানে আক্রান্ত হয়েছিলেন ফলে তাদের কিন্তু পুড়ে যাবার হারটা বেশি ছিল, ফলে তাদের কিন্তু ক্ষতটা অনেক গভীর ছিল। এবং এই কারণে কিন্তু আমরা জানি যে ক্ষতর কয়েকদিন পরে এখানে ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি থাকে, সেসব কারণেই কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ এইসব রোগী। এর আগে আমরা দেখেছিলাম যে যাদের 40%, 50% পুড়ে গিয়েছে বা 60% পুড়ে গিয়েছে এমন সব রোগীও কিন্তু এখান থেকে ভালো হয়ে গিয়েছে। তবে গতকালকে আমরা দেখেছি একজন শিশু মারা গিয়েছেন যার কিন্তু 40% পুড়ে গিয়েছিল। ফলে এখন যেখানে এটি বলা হচ্ছে যে যেহেতু এখানে অধিকাংশ শিশু, ফলে তাদের কিন্তু ঝুঁকির পরিমাণটা অনেক বেশি। একই সাথে যেহেতু জ্বালানি তেল খুব দ্রুত আগুনটা ছড়িয়ে পড়েছিল সে কারণে কিন্তু খুব পুড়ে যাবার হারটা কিন্তু এখানে অনেক বেশি গভীর ছিল, ফলে তাদের কিন্তু ইনফেকশনটা এখন বেশি হচ্ছে। তবে এখন যারা চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকের অবস্থা কিন্তু যে ১০ জন তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে, বাকি যাদের আছে তাদের কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে ত্রুটিমুক্ত একটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাদেরকে যথেষ্ট পরিমাণে সুস্থ করা যায়। এবং এখন পর্যন্ত আমরা জানি যে এখানে প্রথম দুদিনেই ২ জনকে এখানে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং বাকি আরও ১৫ জনের মৃত্যু হয়েছে এখানে চিকিৎসাধীন অবস্থায়। ফলে বোঝা যাচ্ছে যে যারা এখানে এসেছিল তাদের কিন্তু অনেকটা বেশি জটিল অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এবং আমরা পরে দেখেছিলাম যে প্রথম ২১ তারিখে অগ্নিকাণ্ডের ঘটনার পরের ২-৩ দিন পর্যন্ত কিন্তু বিভিন্ন হসপিটাল থেকে এখানে ট্রান্সফার করা হয়েছিল, অর্থাৎ সেখানে প্রাথমিক চিকিৎসা ২-১ দিন দেওয়ার পরেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। ফলে এখানে যে এখানকার চিকিৎসক নার্সরা তারা কিছু চেষ্টা করছেন এবং একই সাথে সরকার চেষ্টা করে দেশের বাইরে থেকে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসছেন, ফলে তারা আসলে কোনো রকম ত্রুটি রাখছেন না এমনটাই কিন্তু এখানকার পরিচালক এবং অন্যান্য চিকিৎসকরা বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন, জানাবেন বিস্তারিত। তো আমি প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই যে দেশ গড়তে যে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু নেত্রকোনায় সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন 11টা বাজলেও এখনো কিন্তু সেই সমাবেশটি কিংবা পদযাত্রা শুরু হয়নি। আমরা স্থানীয় যারা এনসিপির নেতাকর্মী আছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, নাহিদ ইসলাম সহ মোটামুটি অনেকেই কিন্তু নেত্রকোনা যে সার্কিট হাউসে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ। এই মাঠে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে, তারা এখানে পদযাত্রা করবে এবং পদযাত্রা শেষে
এই মঞ্চেই কিন্তু নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এখানে তারা বক্তব্য প্রদান করবেন। তো আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই যে এই যে নেত্রকোনায় যে জুলাই পদযাত্রার আগমন, সেই আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানকার যারা এনসিপির নেতাকর্মী আছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন সেই সব ছাত্ররা রয়েছেন, সাধারণ মানুষেরও কিন্তু একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে যে তারা এই যে নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সঙ্গে তারা দেখা করবেন, তাদের কথা শুনবেন, তাদের বক্তব্য শুনবেন। তো আমি যদি আপনাদেরকে জানাতে চাই যে এই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে নেত্রকোনা জেলা পুলিশ কিন্তু বিভিন্ন স্তরের যে আইন শৃঙ্খলা নিরাপত্তার বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করেছেন। আমরা বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং বিজিবি সহ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি এবং এখনো কিন্তু এই যে কালেক্টরেট মাঠ, সেই মাঠটি কিন্তু এখনো যদিও জনসংখ্যা তেমন হয়নি, তারপরেও স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন যখন এই পদযাত্রা এবং সমাবেশ শুরু হবে তখন এখানে এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছেন, এনসিপি নেতাকর্মী আছেন, তারা কিন্তু আসবেন। 10টি উপজেলা থেকে তাদের নেতাকর্মীরা আসছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়েছেন যে জাতীয় নেতৃবৃন্দ এখানে যারা জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদ পরিবারের সঙ্গেও কিন্তু তারা এখানে সাক্ষাৎ করার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা যে জুলাই পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। তুয়া। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে জুলাই পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরীক্ষা করে দেখে নিশ্চিত হয়ে জেনে সেগুলো অন্তর্ভুক্ত করতে চাই, যাতে করে কিন্তু টেক্সটটা অ্যাপ্রুভ হওয়া দরকার আপনাদের কাছ থেকে। তো সেদিক থেকে আমরা আজকে আলোচনা করব এই 3টি বিষয়ের পরে। যখনই সময়ের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আমরা উপস্থাপন করতে থাকবো, আমাদের লক্ষ্য থাকবে যে যাতে। তো সেদিক থেকে আমরা আজকে আলোচনা করব এই 3টি বিষয়ের পরে। যখনই সময়ের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আমরা উপস্থাপন করতে থাকবো, আমাদের লক্ষ্য থাকবে। অনালোচিত বিষয় আছে, সেগুলো একটু ব্যাখ্যা করি আমি। এর মধ্যে একটি হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে সংবিধানের 2য় ভাগে বর্ণিত কিছু বিষয় এবং 3য় ভাগে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলো সন্নিবেশিত করে একটি অধ্যায়ে পরিণত করে বিল অফ রাইটসের মতো করে উপস্থাপন করা। সেই বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু কিছু পরামর্শ দিয়েছে, কতগুলো সুপারিশ করেছিলেন। কিন্তু যেটা প্রাথমিক পর্যায়ের আলোচনায় দেখা গেছে যে অধিকাংশ রাজনৈতিক দল, আমি বলবো ওভারওয়েলমিংলি রাজনৈতিক দলগুলো এইরকম আলাদা করে বিল অফ রাইটস করার ব্যাপারে একমত হতে পারেনি। সে কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে শুধু এইটুকু বলেছি যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে, কিন্তু কিভাবে করা হবে সেই বিবেচনার থেকে আমরা 2য় ভাগের কোনো পরিবর্তনের কথা, এই বিষয়ে 2য় ভাগের কোনো পরিবর্তনের প্রস্তাব করছি না। 3য় ভাগে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সংশ্লিষ্ট যে সমস্ত অনুচ্ছেদ আছে তার সঙ্গে যুক্ত করে সংশোধন করে সংযোজন করে একটা তালিকা আমরা দিয়েছি। এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে, কিন্তু আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে আপনারা বিবেচনা করে আজকে এই আলোচনার চেয়ে এগুলো আপনারা বিবেচনা করে যদি আপনাদের মতামত দেন সুনির্দিষ্টভাবে যে এই অনুচ্ছেদের এই পরিবর্তন আপনারা চান না, এগুলো বিষয়ে একমত হয়, শুধুমাত্র সনদে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আবারও আমি বলি, প্রাথমিক পর্যায়ের আলোচনায় প্রত্যেকটি রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছেন যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের অঙ্গীকার তারা করছেন। আমি আশা করি সেই অঙ্গীকারের প্রতি আপনারা অবিচল থাকবেন। 3য় যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ কমিশন। আমরা পুলিশ কমিশনের প্রস্তাব করেছি। 166টা যে ঐক্যমত্য কমিশন পক্ষ থেকে 166টা সুপারিশ আপনাদের কাছে পাঠানো হয়েছিল, সেগুলোতে পুলিশ কমিশনের উল্লেখ ছিল না। আমরা নতুন করে সেটা অন্তর্ভুক্ত করছি, সময় ক্ষেপণের জন্য নয়। আমরা এই আলোচনা শুরু হওয়ার পর আপনাদের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে বারবার যেটা শুনতে পেয়েছি যে পুলিশ কমিশন বিষয়ে কেন আলোচনা হচ্ছে না। বিশেষ করে গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ গত 16 বছরে পুলিশের ভূমিকার কারণে এই প্রশ্নটা খুব বৈধভাবে উত্থাপিত হয়েছে। সেই বিবেচনার থেকেই
ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে যে সমস্ত আলোচনার সময় যে সমস্ত প্রস্তাব, সেগুলোর ভিত্তিতে একটা খসড়া তৈরি করা হয়েছে। আমাদের বিশ্বাস যে আমরা এই বিষয়ে এক ধরনের ঐক্যমত্য তৈরি করতে পারবো। সে কারণে আমরা আজকে আলোচনাটা শুরু করবো আসলে পুলিশ কমিশন দিয়ে, এবং পরবর্তী সময় আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রশ্নটা আলোচনা করব। আর নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাবের ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, সেটা কমিশন দিতে প্রস্তুত আছে। পরবর্তী সময় আপনারা একটু বিবেচনা করে সুনির্দিষ্টভাবে কোন অনুচ্ছেদে কোন জিনিস অন্তর্ভুক্তির আপনি বিরোধিতা করছেন সেটা আপনারা জানান। এখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে প্রাথমিক পর্যায়ের আলোচনার সময় ওই দলের পক্ষ থেকে আমাদের প্রতিবেদনের, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের যে সমস্ত নাগরিকদের অধিকার সংক্রান্ত প্রস্তাবগুলো ছিল, সেগুলো প্রত্যেকটির ব্যাপারে তারা মতামত দিয়েছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি ছিলাম সেখানে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, দাবি নিয়ে কি বলছে শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। আসলে দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেছে কিন্তু এই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় স্থাপনের। সিরাজগঞ্জের সাজাদপুরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা স্থাপন হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাতে আরেকটা নাম যোগ হলেও এটা কিন্তু শুধু আসলে এখন পর্যন্ত রয়ে গিয়েছে একটা অনাস্থা একটা ক্যাম্পাসে, যেখানে রয়েছে অস্থায়ী ক্যাম্পাসে কিন্তু চলছে এই কার্যক্রমগুলো, যার ফলে কিন্তু দীর্ঘ ৮ বছর পরে আজকে কিন্তু ফুলে ফেপে উঠেছে এখানকার শিক্ষার্থীরা। আজকে কিন্তু সিরাজগঞ্জের সাজাদপুরে তারা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছে। আপনি দেখছেন যে সকাল 9টার দিকে তারা প্রথম কর্মসূচিটা শুরু করে মানববন্ধন দিয়ে, এরপরে কিন্তু 10টা থেকে মহাসড়কটা ব্লক করার পরে কিন্তু ঢাকা মহাসড়কের যে যানবাহন, এই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা একটু কথা বলবো এখানকার যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে, আসলে আপনারা কি দাবি নিয়ে আপনারা আসলে আজকে এখানে আমরা দীর্ঘ 9টি বছর হয়ে গেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সরকার থেকে 1 টাকাও দেওয়া হয়নি। গত 7ই মে 2025 সালে আমাদের যে একনেকটা ওঠে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কথা বলেছেন। তিনি ইতিবাচক কথা বলার পরেও কেন আমাদের ক্যাম্পাসটির প্রকল্পটি পাস হচ্ছে না, সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এবং আমরা বলতে চাই মাননীয় অন্যতম পরিবেশ উপদেষ্টা তার টাল বাহানার কারণে আমাদের স্থায়ী ক্যাম্পাসটা হচ্ছে না, তার আমরা পদত্যাগ দাবি করছি। আর যদি স্থায়ী ক্যাম্পাস পাস না হয় তাহলে আমরা একযোগে রেল এবং সড়ক পথ অবরোধ করব। বলছেন যে আসলে এরপরে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তারা কিন্তু আরো কঠোর কর্মসূচিতে যাবেন। আমি আপনাকে আরেকটু দেখাতে চাই যে আসলে এই যে সাজাদপুরে বিসিক বাস স্ট্যান্ড আছে, এখানে কিন্তু ইতিমধ্যে যে অবরোধ করা হয়েছে, অবরোধ করে দুই পাশে যান চলাচল বন্ধ হয়েছে। এবং এইখানে কিন্তু একটু আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছেন, উপাচার্য এসে কিন্তু তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। সংহতি প্রকাশ করার পরে কিন্তু তিনি নিজে কিন্তু এখানে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। আমরা এই কিন্তু দেখতে পাচ্ছি যে এখন যারা আছেন আসলে এখানে কিন্তু শিক্ষকরা আছেন, শিক্ষক কর্মকর্তারা আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা স্টাফ আছেন তাদের সঙ্গে, যে আসলে আপনারা কি বলছেন যে এই যে কর্মসূচিটা দিয়েছেন, আপনাদের জায়গা থেকে শিক্ষক কর্মচারীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। জি জি জি, অবশ্যই আমরা শিক্ষক কর্মচারীরা এর সাথে একত্রতা প্রকাশ করছি, কারণ আমাদের কোমলমতি শিশুরা উদ্বাস্তুর মতো তারা বিভিন্ন জায়গায় ক্লাস করছে, এ নিয়ে আমরা অনেক ব্যথিত। আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করি যাতে অতি দ্রুত আমাদের এই ডিবিপি পূর্ণ বাস্তবায়ন হয়। ধন্যবাদ। ওনারা কিন্তু বলছেন যে আসলে 8 বছর পেরিয়ে গেলেও এখনো লাল ফিতায় বন্দী আছে এই প্রকল্পটা। এই ডিবিপিটা বাস্তবায়ন হোক দ্রুত এবং সবাই স্থায়ী ক্যাম্পাসে ফিরবে দ্রুত, এমনটাই কিন্তু প্রত্যাশা রেখে আসলে তারা কিন্তু আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছেন। তো এই ছিল সিরাজগঞ্জের সাজাদপুর থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বশেষ খবরাখবর। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। দেশের শীর্ষস্থানীয় যশোরের নোয়াপাড়া শিল্প গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে নোয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন।
তো গত 18 জুলাই কিন্তু দেশের শীর্ষ স্থানীয় যে গ্রুপ আছে, নোয়াপাড়া গ্রুপ, এই গ্রুপের নুরনগরস্থ যে বিল্ডিং আছে, ভবন আছে, সেখানে কিন্তু বোমা হামলার ঘটনা ঘটে এবং এরপর থেকে কিন্তু কোনো আসামি কিন্তু এখনো আটক করতে পারেনি প্রশাসন, যার প্রতিবাদে কিন্তু 18 তারিখের পরই কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছে নোয়াপাড়া নৌবন্দর ট্রান্সপোর্ট সহ এখানকার ব্যবসায়ীরা। আমি একটু বলে রাখতে চাই যে বিগত দিনের কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকেও কিন্তু সকাল থেকেই যশোরের অভয়নগর যে নোয়াপাড়া নৌবন্দর সহ যে ব্যবসায়ী এলাকা আছে, এই এলাকাতে কিন্তু সকল ব্যবসায়ীরা একযোগে প্রতিবাদ ঘোষণা করেছে এবং তারা কিন্তু সকাল থেকেই দুপুর 12টা পর্যন্ত তাদের দোকানপাট বন্ধ রেখেই কিন্তু আসলে প্রতিবাদ জানিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নোয়াপাড়া গ্রুপের সামনের রাস্তার পাশেই কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তারা যেটি বলছে যে এই ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসীরা কিন্তু এক ধরনের ত্রাস সৃষ্টির চেষ্টা করছে এবং প্রশাসন কিন্তু তাদেরকে ধরতে না পারায় ব্যর্থ হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সাধারণ ব্যবসায়ীদের ভিতর কিন্তু নানা ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর প্রতিবাদেই গত 18 তারিখ যে হামলা হয়েছিল, এই হামলার পরপর কিন্তু এই আজকে নিয়ে 2 দিন কিন্তু প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং ব্যবসায়ীদের দাবি যে অনতি বিলম্বে যদি এই হামলাকারীদেরকে শনাক্ত করতে না করা হয় তাহলে কিন্তু নোয়াপাড়া যে বন্দর বা নোয়াপাড়া যে ব্যবসায়ী এলাকা আছে, এই এলাকার ব্যবসায়ীরা চরম আতঙ্কে থাকবে। এর বাইরে একটু বলে রাখি যে আজ সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াপাড়া যে নৌবন্দর আছে, এই নৌবন্দরে কিন্তু সার কয়লা ওঠানামা একদম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে সাধারণ শ্রমিকরা তারা কিন্তু অলস সময় কাটাচ্ছে এবং এই ভৈরব নদীর যে তীর আছে, এই তীরে কিন্তু জাহাজগুলো এসে তীরে জমে আছে, তাদের কিন্তু এই মুহূর্তে কোনো কাজ নাই। এবং পাশাপাশি একটু বলে রাখি যে বিক্ষোভ সমাবেশের ওইখানেও কিন্তু ব্যবসায়ীরা, নোয়াপাড়া এলাকায় যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এখানে এসে অবস্থান করছে এবং তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছে যেভাবে খুব দ্রুত যেন এই হামলাকারীদেরকে শনাক্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, অন্যথায় কিন্তু নোয়াপাড়া ব্যবসায়ী অঙ্গনে কিন্তু বড় ধরনের আতঙ্কের সৃষ্টি হতে পারে, এমনটাই দেবে ব্যবসায়ীদের। তো যশোরের অভয়নগর থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। তোয়া রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোরের নোয়াপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। কক্সবাজারের ও পটুয়াখালীর কুয়াকাটা থেকে আবহাওয়ার পরিস্থিতি সর্বশেষ জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও শাহাবুদ্দিন শিহাব। প্রথমে যাচ্ছি কক্সবাজারে। আব্দুর রহমান, আবহাওয়ার কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বিস্তারিত জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন তোহা, গত 2 দিন ধরে কিন্তু কক্সবাজার 3 নম্বর সতর্কতা জারি রয়েছে এবং বৈরী আবহাওয়া, উত্তাল সমুদ্র এবং কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চল মানুষের যে দুর্বিষহ জীবনযাপন করতেছে গত কয়েকদিন ধরে এবং গত কাল পর্যন্ত প্রায় 100 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। যে বিষয়টি সেটি হলো যে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সহ যেই রাস্তাগুলো সমুদ্র তীরবর্তী রয়েছে এবং উপকূলীয় অঞ্চলে রয়েছে সেগুলো ব্যাপক ভাঙন হয়েছে এবং বিশেষ করে চেনমার্টিনের কুতুবদিয়া এবং মহেশখালীর যে দ্বীপাঞ্চল রয়েছে সেখানকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং তাদের খাওয়ার সহ নানা ধরনের চিকিৎসা সামগ্রীর অভাব রয়েছে এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছে। কক্সবাজারের লাবণী এবং কলাতলী সুগন্ধা পয়েন্টেও ব্যাপক ভাঙন হয়েছে, অতিরিক্ত জোয়ার এবং বৃষ্টির পানিতে কিন্তু তলিয়ে গেছে নিম্নাঞ্চল এবং এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, অসহায় মানুষ, তাদের কিন্তু জীবনযাপন খুবই কঠিন এখানকার। আর বিষয়টি সেটা হলো যে কখনো বৃষ্টি এবং কখনো মেঘ রয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-3 দিন ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে ঝড়ো হাওয়া বা নিম্নচাপটি যেহেতু পশ্চিমবঙ্গের আশ্রয় পড়েছে সেক্ষেত্রে হয়তো এটি আর ঘূর্ণিঝড় হিসেবে আবির্ভূত না হলেও কিন্তু এটার প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি সহ নানা ধরনের যে আবহাওয়া দমকা হাওয়া এটা বয়ে যেতে পারে আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের কিন্তু দীর্ঘদিনের যেই সমস্যাটা সেটি হলো মেরিন ড্রাইভ সড়কের যেই বৃষ্টি হলে এবং আবহাওয়া যখন এই ঘূর্ণিঝড় শুরু হয় তখন কিন্তু অতিরিক্ত জলোচ্ছ্বাসের পরে মেরিন ড্রাইভ সড়কটি ভেঙে কিন্তু বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। এটি কিন্তু পর্যটনের জন্য একটি বড় শুধু সড়কই নয়, এটি ওখানকার লোকাল মানুষের জন্য এটি একটি বেড়িবাঁধ হিসেবে কাজ করে। এটা যত দ্রুত সময়ের মধ্যে এটি মেরামত করা যদি না হয় তাহলে এখানকার যে কক্সবাজার টেকনাফের যেই মেরিন ড্রাইভ সড়কটি রয়েছে সেটি অতল সমুদ্রে মিলিয়ে যাবে এবং এখানকার অধিবাসী সহ যে এখানকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং মোটেল যেগুলো রয়েছে সেটিও নষ্ট হয়ে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে যদি এটি মেরামত করা হয় তাহলে
সেক্ষেত্রে দেখা যাবে যে কক্সবাজারের যে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে এবং দ্রুত সময়ের জন্য মেরামত করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। আমরা এখন যাব কুয়াকাটায়, আমাদের সহকর্মী শিহাব রয়েছেন। শিহাব, কুয়াকাটার কি অবস্থা এখন আমাদেরকে জানাবেন। রহমান, আপনাকে ধন্যবাদ। একদিকে নিম্নচাপের প্রভাব, অন্যদিকে অমাবস্যার যে জোয়ার, অমাবস্যার জোয়ারের প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত, সে সমুদ্র সৈকত কিন্তু এখন উত্তাল হয়ে রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু একদম যে সৈকত সংলগ্ন যে সি বিচ যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু ইতিমধ্যে ঢেউগুলো আছড়ে পড়ছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, আপনারা দেখবেন যে গতকাল থেকে যে নিম্নচাপের যে প্রভাব, সেই প্রভাবে যে সৈকতের যে সড়ক, সেটা কিন্তু একদমই ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে আজকেও কিন্তু ওই যে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে এবং এই উত্তালের পাশাপাশি যে সকল রাস্তাঘাট ভেঙে গিয়েছে, সেই ভেঙে যাওয়ার কারণে এখানকার যে স্থানীয় মানুষজন, তারা কিন্তু গতকালকে মানববন্ধন করেছেন যাতে করে খুব দ্রুত কুয়াকাটা সৈকত রক্ষা করা হয়। এবং তারই ধারাবাহিকতা এখানকার যে পানি উন্নয়ন বোর্ড রয়েছেন, তারা কিন্তু অতি দ্রুত তারা যে জিও ব্যাগ রয়েছে, সেই ব্যাগগুলো দিয়ে কিন্তু বালু ভর্তি করে এই যে রাস্তাটাকে যাতে করে একটু প্রোটেক্ট করে রাখা যায়, সামনের পূর্ণিমাতে যাতে যেটুকু রয়েছে সেটুকু যেন বিলীন না হয়ে যায়, এই জন্য কিন্তু তারা ইতিমধ্যে তাদের ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ তারাও কিন্তু ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নিয়েছেন, 10 লক্ষ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন, যাতে করে সামনের কিছু দিনে যাতে এই যে রাস্তাটি, সেটিকে জানি তারা রক্ষা করতে পারে। এবং এই নিম্নচাপের প্রভাবে কুয়াকাটাতে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আকাশ কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে এবং সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। এবং এখানকার যে আলিপুর মহিপুর মৎস্যবন্দর, সেই মৎস্যবন্দরে যে সকল ট্রলার রয়েছে, সে ট্রলার কিন্তু এখনো নোঙর করে রয়েছেন। তারা বাজার ভর্তি করে কিন্তু ট্রলারে অপেক্ষা করতে আছেন কখন সমুদ্র তার এই যে ভয়ঙ্কর রূপ, সেটা ভয়ঙ্কর রূপ কেটে যাবে এবং তারা সমুদ্রে মাছ শিকার করে যেতে পারবেন। এবং বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটাতে কিন্তু আজকে 3 দিন ধরে কিন্তু কোনো পর্যটক নেই। পর্যটক না থাকার কারণে কিন্তু এখানে পর্যটক শূন্য হয়ে রয়েছে কুয়াকাটা। এবং যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তারাও কিন্তু একটি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের আয় নেই, বেচা বিক্রি নেই, সব মিলিয়ে কিন্তু তারাও কিন্তু একটু হতাশাগ্রস্তর মধ্যে রয়েছেন। এবং পানি উন্নয়ন বোর্ডের এই তাৎক্ষণিক যে তাদের প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় স্থানীয় যে সকল মানুষ রয়েছেন, তারা কিন্তু আশ্বস্ত হলেও তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে যে প্রতি বছর এরকম অস্থায়ী বাঁধ এবং অস্থায়ী প্রকল্প দিয়ে কিন্তু এই রাস্তাগুলোকে তারা প্রোটেক্ট দিয়ে থাকেন, কিন্তু এরকম অস্থায়ী কোনো প্রোটেক্ট দিয়ে তারা চান না। তারা স্থানীয় মানুষজন তারা চাচ্ছেন যে খুব দ্রুত যাতে স্থায়ী কোনো প্রকল্প নেওয়া হয়, যাতে করে কুয়াকাটার এই সৈকত রক্ষা পায়, ফিরে পায় কুয়াকাটার সেই তার আগের সৌন্দর্য। তো কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা থেকে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দিনাজপুরে সড়ক ও জনপথের অনুমতি ছাড়াই তাদের জায়গায় পৌরসভা মাস্টার ড্রেন নির্মাণ করছে এমন অভিযোগ এনে ড্রেন নির্মাণে বাধা দেওয়ায় 2 মাস যাবৎ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয় ব্যবসার প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আর রশিদ, সড়ক ও জনপথ ড্রেনে নির্মাণ কাজ বন্ধ রাখা নিয়ে কি বলছে, বিস্তারিত জানাবেন। জি, তো আপনাকে ধন্যবাদ। আপনি বললেন যে আপনি যেটা বলছেন যে আসলে দিনাজপুরে সড়ক ও জনপথের অনুমতি ছাড়াই দিনাজপুরে ফুলবাড়ি পৌরসভায় প্রায় 1 কিলোমিটার একটি রাস্তা নির্মাণ করছে এবং এই ড্রেন নির্মাণ করছে এবং ড্রেন নির্মাণকে কেন্দ্র করে 2 পক্ষের সীমানা জটিলতা, বিশেষ করে সড়ক ও জনপথ বলছে যে তাদের জায়গার উপরেই এই ড্রেনটি নির্মাণ হচ্ছে এবং পৌরসভা কিন্তু ইতিপূর্বেই এই ড্রেনের যে নির্মাণের প্রয়োজনে যে খুঁড়ে ফেলে এবং ব্যাপক পরিমাণে গর্ত করে রেখেছে এবং এই মুহূর্তে সেই গর্তে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তাদের চাটাই বা বিভিন্ন ধরনের সিঁড়ি তৈরি করে সেটা দিয়ে কিন্তু তাদের খরিদ্দার এবং বেচা কেনা গ্রহণ করছে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে 2 পক্ষের যে সীমানা বা জায়গার জটিলতাকে কেন্দ্র করে যে ড্রেনের নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে, এতে করে প্রায় 2 মাস যাবৎ এইখানকার ড্রেন যে
যে নির্মাণ সেটা কিন্তু একবারই বন্ধ। তো সে কারণে প্রচুর ভোগান্তিতে পড়েছে এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতারা। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি ড্রেনটা নির্মাণ করা হয় তাহলে কিন্তু সবাই বেঁচে যায়। তো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো আসলে কি কারণে এই সড়ক জনপথ বাধা দিচ্ছে এবং সেটা আসলে কি বিষয় সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই যে ড্রেনটি এখানে আছে, সেই ড্রেনটি সোজা যে একটু বাঁক নিয়েছে এবং এই বাঁক নেওয়ার পাশেই দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর মাঝ বরাবর এই ড্রেনটা হওয়ার কথা, কিন্তু বিল্ডিংটার কারণে পৌরসভা কিন্তু একটু বাঁক করে নিয়ে রোডসের রাস্তার উপরে চলে গেছে। সে কারণে রোডস কর্তৃপক্ষ কিন্তু সেটাতে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এই সে কারণে প্রায় 1 কিলোমিটার যে রাস্তা ড্রেন, সেই ড্রেনটা কিন্তু একেবারে নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। যেহেতু রোডসের জায়গার সীমানা নির্ধারণ করবে, সে কারণে কিন্তু তারা পুরো ড্রেনটাই নির্মাণ কাজে কিন্তু বন্ধ করে রেখেছে। তো এই মুহূর্তে আমরা আসলে একটু কথা বলবো যে এখানে যে ব্যবসা করছেন, আমি তাদের কাছে জানবো আসলে ড্রেনটা কবে নাগাদ থেকে বন্ধ আছে এবং আপনারা আসলে কি চাচ্ছেন। ড্রেনটা প্রায় 2 মাস যাবত খুঁড়ে রাখছে, আর এই ড্রেন খোঁড়ার কারণে আমাদের এমন পর্যায়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধর দিকে, কাস্টমার আসতে পারতেছে না। যে আমরা চাটাই বা বাঁশ দিয়ে একটা সিঁড়ি করছি, নির্মাণ করছি, এই সিঁড়ি দিয়ে আসতে যায় কাস্টমার গর্তের মধ্যেও পড়ে যায়। এমন ভোগান্তির মধ্যে পড়ছে, আমাদের এই যে দোকানে যে কর্মচারীরা আছে এরকম বেতন দেওয়ার মতো আমাদের পয়সা হচ্ছে না বেচা কিনা না হওয়ার কারণে। আমরা চাচ্ছি বা আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনটা নির্মাণ করার জন্য, এটাই আমাদের দাবি। জি, ওনার সকল ব্যবসায়ীদের একই দাবি। আসলে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা কিন্তু চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে ড্রেনটি নির্মাণ হোক এবং তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা সচল হোক। তো কর্তৃপক্ষের কাছে তাদের উদাত্ত আহ্বান দ্রুত সময়ের মধ্যে যেন বিষয়টা সুরাহা করে ড্রেনের কার্যক্রম সম্পূর্ণ করে, এতটুকুই দাবি কিন্তু এই দিনাজপুরে এই ড্রেন নির্মাণে। সকল এই ছিল ড্রেনের বিষয়ে বিস্তারিত। হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। দর্শকের ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।